নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আপনার সময় আপনার খবর, নিউজ হেডলাইন্স এক নজরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানোর প্রতিবাদে শিলিগুড়ি যুব তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ। ইউক্রেন থেকে ফিরলেন উত্তরবঙ্গের 3 পড়ুয়া। হকারদের উপর নানানভাবে জুলুমবাজি করছে রেল দপ্তর, তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হলো আজ। এখন সংবাদ বিস্তারে। উত্তরপ্রদেশ সফরে গিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানোর প্রতিবাদে শিলিগুড়ি যুব তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো আজ শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে থেকে মিছিল বের করে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি যোগী আদিত্যনাথের কুশপুত্তলিকাও দাহ করে প্রতিবাদ জানান কর্মী ও সমর্থকেরা। তারা জানান, আপনারা জানেন যে গত পরশুদিন ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যে হামলা এবং যে ন্যক্কারজনক ঘটনা উত্তরপ্রদেশে ঘটানো হয়েছে, তার প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেস আজকে প্রত্যেকটি ব্লকেই বিক্ষোভ মিছিল করছে। তার অংশ হিসাবে এখানে টাউন 1, টাউন 2 এবং টাউন 3 তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে। একজন মুখ্যমন্ত্রী মহিলা যেখানে একটি জায়গায় গেছে, সেই জায়গায় যেভাবে ওনাকে কালো পতাকা দেখানো হলো, কীভাবে দেখছেন আপনারা? দেখুন, এগুলো রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া কিছু না। সবার আগে একটা জিনিস মনে রাখতে হবে যে রাজনীতির জায়গায় চলবে, কিন্তু একমাত্র দেশের মহিলা মুখ্যমন্ত্রী, তার একটা সম্মান আছে, তাকে নিয়ে এভাবে ছিনিবিনি খেলা, এটা আমরা তৃণমূল যুব কংগ্রেস ভালোভাবে দেখছি না ব্যাপারটাকে। আগামীতে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? দেখুন, মানুষ এর জবাব ব্যালট বক্সে দেবে। তুমুল চক্রান্ত, এত রকম বিরোধিতা, তার প্রতিবাদ যেমন মানুষ করেছে, ব্যালট বক্সে সাধারণ মানুষ গোটা দেশ জুড়ে তার প্রতি ব্যালট বক্সে তার উত্তর দেবে। এখানে আমাদের আর বিশেষ কিছু বলতে হবে না। মানুষ দেখছে, মানুষ বিচার করবে এবং আগামী লোকসভা ভোটে সবাই জবাব পেয়ে যাবে। ইউক্রেন থেকে ফিরলেন উত্তরবঙ্গের 3 পড়ুয়া। আজ দিল্লি বিমানবন্দর থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন তারা। 3 পড়ুয়ার মধ্যে অরবিন্দ ছেত্রী শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি এলাকার বাসিন্দা, লভিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির সে 2য় বর্ষের পড়ুয়া। কমলকান্তি সাহা মালদা টার্নপিল মেডিকেল ইউনিভার্সিটির 1ম বর্ষের ছাত্র সে, এবং তন্নিষ্ঠা রায় আলিপুরদুয়ারে কিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির 3য় বর্ষের ছাত্রী। তারা জানান, थैंक यू, घर आ गया, अच्छा लग रहा है। और খুবই ভালো লাগছে দেশে ফিরে। আর থ্যাঙ্কস টু ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমাদের প্রচুর হেল্প করেছে। পরিস্থিতি খারাপ এখন, বাট ঠিক হয়ে যাবে। आई होप सब कुछ ठीक हो जाए उधर, और हम लोग वापस जाए पढ़ने के लिए। थैंक यू। टर्नोफिल नेशनल मेडिकल यूनिवर्सिटी। हाँ, ফার্স্ট ইয়ার আমরা ছিলাম। তো পরিস্থিতি আমাদের ওখানে ঠিক আছে, ক্যাপিটাল থেকে খারাপ হয়ে গেছে। মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট বর্ডার পাস করে। বর্ডার তুমি ছিলে কোথায়? টার্নোফিলে ছিলাম আমরা। ওখান থেকে কিভাবে বেরোলে? ওখান থেকে এলাম পোল্যান্ড বর্ডার থেকে আবার ওখানে নিয়ে আসলো ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের থেকে। তো পোল্যান্ড বর্ডারে কিভাবে পৌঁছালে? বাই ওয়াক। হ্যাঁ, বাই ওয়াক। কত কিলোমিটার আসলেন? ওই 40 কিলোমিটার। 60,000 হবে ছাত্র ওখানে। আজ বাবা মার সঙ্গে কন্ট্যাক্ট করতে তখন কেমন মনে হতো? ভালো হতো। কি নাম তোমার? কমলকান্ত সাহা। কোথায় তোমার বাড়ি? মালদা। মালদা। হ্যাঁ। হকারদের উপর নানানভাবে জুলুমবাজি করছে রেল দপ্তর। বিভিন্ন মামলায় জড়িয়ে তাদের হাজতে পুড়ে দিচ্ছেন তারা, এমনটাই অভিযোগ। শুধু তাই নয়, স্টেশনে থাকা ভেন্ডারদের উপরেও উচ্ছেদ প্রক্রিয়া চালাচ্ছে রেল দপ্তর। তারই প্রতিবাদে আজ এনজিপি আইএনটিটিইউসি বিক্ষোভে সামিল হলো। এদিন এনজিপিতে দলীয় দপ্তর থেকে একটি বিশাল মিছিল সংগঠিত করা হয় আইএনটিটিইউসির পক্ষ থেকে, যা রেলের এডিআরএম অফিসে শেষ হয়। সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হয় রেলের বিরুদ্ধে। শুধু তাই নয়, দাবি সম্মিলিত স্মারকলিপি জমা দেওয়া হয় রেলওয়ে ডিআরএমকে। সংগঠনের কনভেনর থেকে সুজয় সরকার জানান, কিসের জন্য ডেপুটেশন, কি দাবি নিয়ে এসছেন? আমাদের মূলত 8 দফা দাবি নিয়ে আজকে ডেপুটেশন। এই দাবির মেন হলো আমাদের হকার উচ্ছেদের বিরুদ্ধে, রেলের দমন পীড়নের বিরুদ্ধে আমাদের আজকে এই ডেপুটেশন। আর রেলওয়ে গুড শেড আছে, সেই গুড শেডে তারা পরপর আমাদেরকে নোটিফিকেশন করছে, চাপ দিচ্ছে যে 24 ঘন্টা কাজ করতে হবে। কিন্তু সেই 24 ঘন্টা কাজ করতে, শিফটিং ডিউটি করতে আমাদের শ্রমিক ভাইরা রাজি আছে, কিন্তু সেই জন্য সেই পরিকাঠামোটা সেখানে নেই। সেখানে জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, আপনার শেডের ব্যবস্থা, বা তাদের বিশ্রামাগার বা তাদের বাথরুম, এইসবের ব্যবস্থা নেই, কোনো পরিকাঠামো নেই। তো সেই সব পরিকাঠামো যাতে তৈরি করা হয়, তারপর যাতে এটা লাগু করা হয়, সেই সব দাবি দাবা নিয়ে আমরা এখানে আজকে ডেপুটেশন দিচ্ছি। এর আগেও তো আপনারা অনেকবার এসেছিলেন নানান দাবি দাবা নিয়ে শ্রমিকদের স্বার্থেই।
তারা আগামী দিনে কি কি পদক্ষেপ মানে নেবেন? আপনারা জানেন কেন্দ্র সরকার একটা বেসরকারীকরণের দিকে যাচ্ছে এবং শ্রমিকদের উপর দমনপীড়ন এবং প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে। এইসব নিয়ে আমাদের লাগাতার আন্দোলন চলবে এবং করোনার জন্য আমরা এইসব আন্দোলন সেভাবে গতি দিতে পারি না, কিন্তু আজকে করোনাটা অনেকটা নিয়ন্ত্রণে আছে। আমরা এইভাবে এখন আমাদের আন্দোলন লাগাতার চালিয়ে যাবো। আমাদের দাবি দেওয়া না মানলে আমরা সারা রাজ্য জুড়ে এবং দেশ জুড়ে আন্দোলন চালিয়ে যাবো। দাদা আজকে আপনাদের মূলত কয় দফা দাবি রয়েছে? 8 দফা দাবি। আপনার নাম? আমার নাম নির্জল দে, আইনটিসি প্রেসিডেন্ট, দার্জিলিং জেলা। দাদা আজকে কোথায় ডেপুটেশন দিচ্ছেন? রেলওয়ে এরিয়া ম্যানেজার। বিজেপি নেতা তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানকে টাকা নয় ছয় ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হলো। 7 দিনের জেল হেফাজতেরও নির্দেশ দিয়েছে রায়গঞ্জ আদালত। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 6 নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েতে। বিজেপির প্রাক্তন প্রধান অমল সরকার এবং তার সাথে অভিযুক্ত পঞ্চায়েত সচিব প্রশান্ত থোকদারকেও 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। রায়গঞ্জ ব্লকের 6 নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েতের সরকারি আধিকারিক পঞ্চায়েত সচিব প্রশান্ত থোকদার ও বিজেপির প্রাক্তন প্রধান অমল সরকারকে আর্থিক দুর্নীতির অভিযোগে 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন রায়গঞ্জ জেলা আদালত। রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতের সচিব প্রসাদ থোকদার ও রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন বিজেপির প্রধান অমল সরকার এরা নিজেরাই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এদিন তাদের দুজনকে রায়গঞ্জ জেলা আদালতের সিজিএম কোর্টে তোলা হয়। বিচারক তাদেরকে 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে এরা দুজনে মিলে সরকারি গ্রাম পঞ্চায়েতের 12 লক্ষ টাকা আত্মসাৎ করে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের নিজেরাই পুলিশের কাছে তারা আত্মসমর্পণ করেন। রামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মলয় সরকার জানান, সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস বলেন, আপনার নাম? মলয় সরকার। কোন গ্রাম পঞ্চায়েত? আমি রামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। কার বিরুদ্ধে অভিযোগ করেছেন, কেন অভিযোগ করেছেন? এটা অভিযোগ করা হয়েছিল রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিজেপির প্রধান অমল সরকার, আর পঞ্চায়েত সেক্রেটারি ইনচার্জ ছিল এক্সিকিউটিভ প্রশান্ত থোকদার, তাদের বিরুদ্ধে। কি অভিযোগ ছিল? এটা অভিযোগ ছিল পঞ্চায়েতের টাকা অনেক মারছে এরা। 5 লাখ টাকা টেন্ডার 7 লাখ বিল করছে, যেখানে 7 লাখ টাকার অ্যামাউন্ট আছে সেখানে 10 লাখ করছে, এখানে প্রচুর টাকা করছে। সেখানে আমার চোখে ধরা পড়ছে 12 লাখ টাকার মতন। ভিতরে আরও ঘাপলা আছে। তারপর কি হয়? তারপর আমি কেস করি, বিডিও সাহেবকে জানাই, ডিপিআরডিও সাহেবকে জানাই। এখানে কোনো গুরুত্ব না পাওয়াতে আমি কোর্টে কেস করি। আজকে কি হলো? আজকে যেটা হলো, ওদের তো ওয়ারেন্ট হয়ে গেছিলো, ওয়ারেন্ট হয়েছিল, দুবার বেল রিজেক্ট হয়েছে এখানে। তো আজকে ওরা সিলিন্ডার করছে, কোর্ট তাদেরকে 7 দিনের জেলে হেফাজত দিচ্ছে। আপনারা কি চাইছেন? এরা সরকারি টাকা তছরূপ করছে, টাকা ফেরত দিতে হবে, প্লাস এদের যতখানি জনগণের টাকা, জনগণের কাজের উন্নয়নকে বাধা দিচ্ছে অনেক, তার উপযুক্ত শাস্তি চাই আমি। কয়জনকে জেল হেফাজত দিয়েছে? 2 জন। কে কে? এটা এক্স প্রধান আছে অমল সরকার, বিজেপির প্রধানে, আর প্রশান্ত থোকদার সেক্রেটারি ইনচার্জ ছিল এক্সিকিউটিভ। এদেরকে ওয়ারেন্ট হওয়া সত্ত্বেও এরা মানে কোর্টে বা পুলিশ গ্রেপ্তার করে? পুলিশ জানতে পারে নাই, পুলিশ চেষ্টা করছিল ধরার জন্য, কিন্তু এরা পলাতক ছিল, বাড়িতে ছিল না। ওই 6 নম্বর রামপুর যেটা পঞ্চায়েতের, তো মলয় সরকার বলে একজন মেম্বার, উনি একটা কেস করেছিলেন, সেটা হচ্ছে 156-এর ক্লস 3-তে সিজিএম কোর্টে কেস করেছিলেন। যে অভিযোগ ছিল প্রশান্ত থোকদার এবং অমল সরকারের বিরুদ্ধে। প্রশান্ত থোকদার হচ্ছে পঞ্চায়েত 6 নম্বর রামপুরের সেক্রেটারি ছিলেন উনি, আর অমল সরকার ছিলেন সে সময়কার প্রধান ছিলেন উনি। তো ওনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ওনারা কিছু সরকারি টাকা পয়সা, কিছু 9-6 টেন্ডারের যেগুলো হয়েছিল সেগুলোর বিষয়ে অভিযোগ ছিল। পরবর্তীকালে এই কেসে তদন্তকারী অফিসার এসআই মন্টু বর্মন ইনভেস্টিগেশন করে উনি গত ইংরাজি 11/10/2021 তারিখে 420 এবং 409 উইথ 34 আইপিসিতে চার্জশিট করেন। এর আগে এই মামলাটিতে আগাম জামিনের জন্য এসেছিল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্টে, সেখানে একবার বেল রিজেক্ট হয়। সাবসিকুয়েন্টলি আবার এই দুজনই পিটিশন দিয়েছিলেন স্পেশাল কোর্টে, অর্থাৎ এডি যে ফার্স্ট কোর্ট অ্যাট রায়গঞ্জ, সেখানেও ওনাদের আগাম জামিনের পিটিশনটা খারিজ হয়। পরবর্তীকালে ওনারা আজকে লার্নেড কোর্টে এসে সারেন্ডার করেন। আমাদের মাননীয় বিচারক মহাশয় ওনাকে হিয়ারিংয়ের পর ওনাদের দুজনকে কাস্টডিতে নেন, জুডিশিয়াল কাস্টডিতে, এবং ওনারা আপাতত 8 তারিখ পর্যন্ত ওনার জেল হেফাজতের আদেশ হয়েছে।
এখনো তো ওনাদের বেল, প্রথমে বেলের ব্যাপার আসছে, চার্জশিট হয়ে গেছে, বেলের ব্যাপারটা প্রথমে আসছে, তারপর পরবর্তীকালে চার্জ ফ্রেম হবে, তারপরে সাক্ষীর শেষে তারপরে সাজার বিষয়টি আসবে। উত্তরপ্রদেশ সফরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানোর প্রতিবাদে শিলিগুড়ি বিধাননগরে যুব তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি। আজ বিধাননগর তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি যোগী আদিত্যনাথের কুশপুত্তলিকা দাহ করেও প্রতিবাদ জানান কর্মী ও সমর্থকেরা। তারা জানান, সেখানে কিছু দুষ্কৃতির দল তারা মমতা ব্যানার্জির উপরে আক্রমণ করেছে এবং মমতা ব্যানার্জির উপরে কালো পতাকা ফেলেছিল, কালো ঝান্ডা ফেলেছে। যেখানে ইলেকশন চলছে, বাম রাজ্য বলে যোগী রাজ্যের ওখানে, তো ওখানে তো সবাই ভগবানের বলে পাঠ করে, তো যেখানে ভগবান থাকে সেখানে কি এই ধরনের অস্ত্রের আচরণ হয়? আদৌ আমরা তো জানিনি। মন্দিরে গেলে সবাই ওখানে এক থাকে মন্দিরে যাওয়ার সময়, কিন্তু ওখানে তো দেখছি যোগীর রাজ্য বলে রাম রাজ্য, কিন্তু ওখানে রাম রাজ্য চলছে না, ওখানে অপশাসন চলছে। সেই অপশাসনের বলি হবে কদিন পরে, আপনারা ভোট বাক্স যখন খুলবে তখন দেখতে পারবেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর যেভাবে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে কাশীদহ ব্লক যুব তৃণমূল কংগ্রেস মহিলা সবাই একজোট হয়ে আমরা আজকে এখানে জামনগরে কাশীদহ ব্লক নিয়ে আমরা এখানে একটা মিছিল করলাম যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবিতে, এবং মোদী এই ভারতবর্ষ থেকে যাতে তাদের সরে যায় এবং আমাদের দিনগুলো যাতে সত্যিকারে আচ্ছে দিন চলে আসে। আপনারা জানেন ইউক্রেনে রাশিয়া যুদ্ধ হচ্ছে, সেখানে ভারতের নাগরিকরা মারা যাচ্ছে, ছাত্ররা মারা যাচ্ছে। তো যখন আপনারা মোদী যখন জানে যে যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তার আগে কেন আনেনি আমাদের ভারতের ছাত্রদের? এখন কেন তাদের সাফার করতে হচ্ছে? এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা করছি এবং প্রতিবাদ জানাবো। ধন্যবাদ সবাইকে। এখন সময় একটি বিরতির। नया कैनन पिक्समा इंक टैंक फोटो प्रिंटर, जिसके 6 कलर्स देते हैं बेहतरीन फोटो प्रिंटिंग एक्सपीरियंस। प्रिंट रिजल्ट्स जो लगे एकदम रियल, कॉन्ट्रास्ट आकर्षक चमकदार कलर्स में, प्रिंट्स जो चलें 100 सालों तक, और इतना सब कुछ वो भी बेहतरीन कीमत पर। नया कैनन पिक्समा फोटो प्रिंटर 6 कलर्स इंक टैंक के साथ, ताकि आप हमेशा प्रिंट करें ब्रिलियंस। Canon, delighting you always. आपकी जमीन आपका आशियाना, सुरक्षित भविष्य दायित्व हमारा। सिलीगुड़ी में जमीन लेने के लिए सोच रहे हैं तो श्री श्याम फार्म हाउस विला लाया है आपके लिए रेजिडेंशियल प्लॉट, प्रोजेक्ट बाउंड्री वॉल और ड्रेनेज सिस्टम के साथ, जिसका साइज है 3 से 6 कट्ठा तक। सुविधाएं मिलेंगी लैंडस्केप गार्डन, प्ले एरिया इत्यादि। फर्स्ट फेज की बुकिंग हो चुकी है, सेकंड फेज की बुकिंग है जारी। तो देर किस बात की, अभी संपर्क करें श्री श्याम फार्म हाउस विला नियर ड्रीमलैंड अम्यूजमेंट पार्क, फूलबाड़ी, सिलीगुड़ी। कॉन्टैक्ट 9734040011। न्यू एज रियल्टर सिलीगुड़ी में अनुभवी रियल एस्टेट एजेंटों में से एक है। हम सिलीगुड़ी और उसके आसपास ऑफिस स्पेस, दुकान, शोरूम स्पेस इत्यादि पर सौदा कराते हैं और रेजिडेंशियल प्रॉपर्टी घरों, फ्लैटों, अपार्टमेंट, जमीन, प्लाट और बंगलो खरीदने, बेचने, रेंट, लीज, फाइनेंस या जॉइंट वेंचर में लेने या देने में अपनी सेवाएं प्रदान करते हैं। हमें अपनी आवश्यकता के बारे में बताएं। हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार प्रॉपर्टी की डील कराएंगे। संपर्क करें रियल एस्टेट एजेंसी न्यू एज रियल्टर। कॉन्टैक्ट 8768384858। Career Scope Consultants, it's one stop solution for consultancy services related to educational counseling and recruitment। उलझन में है कि 12वीं के बाद क्या करें? एजुकेशनल काउंसलिंग अपने कैरियर के लक्ष्यों को प्राप्त करने के लिए और सर्वश्रेष्ठ विश्वविद्यालयों को चुनने में छात्रों की मदद करते हैं। इसके अलावा हम पूरे भारत और विदेशों में स्किल्ड हो या फ्रेशर्स को रोजगार के अवसर देते हैं। करियर स्कोप कंसल्टेंट्स, एक उज्जवल भविष्य का द्वार। कनेक्टिंग द राइट कैंडिडेट्स विद द बेस्ट एम्प्लॉयर्स। निःशुल्क रजिस्ट्रेशन करें, कैरियर काउंसलिंग और रोजगार के लिए संपर्क करें। गोदरेज इंटीरियो घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम।
फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारे। SN इंटीरियर्स, गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवक रोड, सिलीगुड़ी। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना, पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, 3rd माइल, वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टैक्ट नंबर 9709970981। Damro celebrates happiness with happy prices on all its furniture collection for Christmas and New Year. For more details, visit your nearest Damro showroom or damroindia.com. घर का फर्नीचर ही घर की शोभा होती है। गेस्ट की नजर फर्नीचर पर ही पड़ती है। बेडरूम सेट से लेकर डाइनिंग टेबल, सोफा सेट, वॉल यूनिट, ऑफिस फर्नीचर, लेदर सोफा, महाराजा सोफा इत्यादि। इसकी रेंज और कीमत को देखते हुए फर्नीचर का वन स्टॉप सॉल्यूशन है वुड से। डेकोर योर ड्रीम। सत्यम प्लाजा, नियर भक्तिनगर चेक पोस्ट, सेवक रोड, सिलीगुड़ी। फोन 9564130130। सेवा का संस्कार तो भारतीय संस्कृति का हिस्सा है। हम तो बस वो हुनर देते हैं कि हमारा ये संस्कार हमारे बच्चों को सुनिश्चित भविष्य का वरदान भी दे सके। दिल्ली पैरामेडिकल एंड मैनेजमेंट इंस्टीट्यूट, सम्मान के साथ सुनिश्चित रोजगार। This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC4 grade, AC5 grade available with us. The PVC flooring, this is 1 day work for 1 room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road, 9434040400. Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50 से 70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग, ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। ফিরে এলাম বিরতির পর। আজ জলপাইগুড়ি বজ্রাপাড়া স্থিত সারদা বিদ্যাপীঠে প্রতি বছরের মতো এবছরও হাতেখড়ি দিয়ে একটি মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনা শুরু হলো। জলপাইগুড়ি শহরের সারদা শিশু তীর্থের প্রধান সন্তোষ সাহা বলেন, এটি একটি সংস্কার এবং সারদা শিশু তীর্থতে যতগুলো শাখা বিভিন্ন জায়গায় রয়েছে সবার ক্ষেত্রেই একই নিয়ম করা হয়। এখানে এতদিন মুখে মুখে পড়াশোনা করানো হতো খুদে ছাত্রছাত্রীদের। আজ এই বিদ্যালয়ে অনুষ্ঠানের পর হাতে লিখে জ্ঞান অর্জন করবে তারা। এই কথায় সারদা শিশু তীর্থের প্রধান সন্তোষ সাহা জানান, এটা আমাদের বিদ্যালয়ে বজ্রাপাড়া সারদা শিশু তীর্থের আজকে বিদ্যারম্ভ অনুষ্ঠান। এর আগে আমাদের একটা শ্রেণী আছে, অরুণ শ্রেণী। সেই শ্রেণীতে আমরা মুখে বলতে বলতে খেলাধুলার মাধ্যমে পড়ি। এবার ওরা লেখা শুরু করবে। উদয় শ্রেণীতে উঠেছে, ওরা লেখা শুরু করবে। আজকে তারই হাতে খড়ি হলো। এর আগে তো সরস্বতী পুজো হয়েছে, সেদিন তো স্কুলে একটা করোনা পিরিয়ড ছিল, হয়নি। হ্যাঁ, আজকে এটা বৃহৎ আকারে করে উদয় শ্রেণীর যে ভাই বোনরা যাদের 4+ বয়স, তারা আজকে হাতে খড়ি দিলে আগামী দিনে তারা লেখার অভ্যাস লিখবে, লেখা শুরু করবে। কি বলে এটাকে? এটাকে বিদ্যারম্ভ অনুষ্ঠান বলে। বিদ্যারম্ভ মানে ওদের আজকে থেকে লেখা শুরু করার পর থেকে। এই কতজন এরকম আছে আজকে? আজকে প্রায় 35 জন বাচ্চা হাতে খড়ি দিল। এই করোনা পরিস্থিতি কি স্বাভাবিক হতেই এই অনুষ্ঠানটা করা হলো। এই কেমন মানে অভিভাবকদের মধ্যে, বাচ্চাদের মধ্যে কি দেখতে পাচ্ছেন? অভিভাবকদের এবং বাচ্চাদের অনেকেই সকলেই বেশ খুশি। ভাই বোনেরা, মায়েরা, অভিভাবকরা সকলেই খুশি। এরপর আমাদের প্রসাদের ব্যবস্থা রয়েছে, প্রায় 150 লোকের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম দীপক মজুমদার, আমি এই বিদ্যালয়েরই আচার্য এবং আমি পুজো করছি। তো আপনাদের কি করা হচ্ছে একটু বলুন। আজ আমাদের নতুন বছরের যে নতুন ভাই বোনরা আসে তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানটা হচ্ছে যাকে বলে বিদ্যারম্ভ সংস্কার, মানে হাতে খড়িও বলা যায়। অর্থাৎ শিশুরা লেখবার আগে একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে খড়ির অভ্যাসটা করানো হয়। তারপর আমরা বিদ্যালয়ে লেখার অভ্যাসটা শুরু করি। এখন এতদিন যে আমাদের পঠন পাঠন হয়েছে শুধু মুখেই হয়েছে, মানে মৌখিকভাবেই পঠন পাঠন হয়েছে। এরপর থেকে আমরা লেখার অভ্যাস শুরু করব। এটা আমাদের সারদা শিশু বিদ্যালয়ের সমস্ত বিদ্যালয়ের একটা পরম্পরা। আমরা লেখার আগে এই অনুষ্ঠানটা করে থাকি, প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা পালন করলাম। এবং এরপর আমাদের শিশুরা লেখার মাধ্যমে তাদের যে জ্ঞান বিকশিত করা সেটা আমরা খুদে পড়ুয়ারা জানান, নমস্কার, আমার নাম ভাবনা সেন। আজকে রামকৃষ্ণের জন্মদিন, তাই আমাদের হাতে খড়ি কিভাবে দিল? পুজো করে পুজো করে কিভাবে হাতে খড়ি তোমরা দিলা? অঞ্জলি দিল, ঠাকুরকে দিল। লিখলা তোমরা? হ্যাঁ। কি লিখলা? দেখতে পারলা? ভোট প্রচারের দেয়াল লিখন নিজের হাতেই মুছে দিলেন। ফ্ল্যাগ ফেস্টুন খোলার প্রক্রিয়াও শুরু করলেন তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস জয়ী প্রার্থীরা জলপাইগুড়িতে। ভোট পর্ব মিটে যাওয়ার পরে প্রচারের দেয়াল লিখন মোছার কাজে দলীয় কর্মীদের সাথে নিয়ে পথে নামলেন জলপাইগুড়ি পুরসভা তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী। পাশাপাশি পথে দেখা গেল কংগ্রেসের জয়ী প্রার্থী শুভ্রা দেবকেও। পুরো ভোট পর্ব মিটে গেলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ভোট প্রচারে ব্যবহৃত ফ্ল্যাগ ফেস্টুন এখনো শহর জুড়ে ছড়িয়ে রয়েছে। কোথাও আবার সেগুলি হাওয়ায় ছিঁড়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। একই সাথে শহরের বিভিন্ন অলিতে গলিতে দেওয়াল লিখন একইভাবে রয়েছে, যা দেখে শহরে দৃশ্য দূষণও হচ্ছে অভিযোগ। সেই অভিযোগ কানে আসতেই দলীয় কর্মীদের সাথে নিয়ে দেয়াল লিখন মোছার কাজ শুরু করে দিলেন জলপাইগুড়ি পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দিলীপ কুমার বর্মা। পাশাপাশি দেখা গেল পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের জয়ী প্রার্থী শুভ্রা দেব ও তার কর্মীদেরকেও সাথে নিয়ে। শহরের বাসিন্দা পিনাককান্তি রায় বলেন, প্রচারের সময় তখন লাগানো হয়েছিল না, ঠিক আছে, সেই সময় একরকম ভাবচিন্তা ভাবনা ছিল লোকের। এখন ইলেকশনও শেষ হয়ে গেছে, ভোটও শেষ হয়ে গেছে, আস্তে আস্তে সেগুলো পরিষ্কার করে দিলে ভালো হয়। কারণ দৃশ্য দূষণ একটা ব্যাপার আছে, কারণ অত্যন্ত বাজে লাগে দেখতে। আমাদের শহরটা এমনি একটু পরিষ্কার, ছোটো শহর কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেটা বাইরের থেকে লোকেরা যারা পছন্দ করবে। কিন্তু এভাবে যদি সব পোস্টারগুলো লাগানো থাকে, দেয়াল লিখন লাগানো থাকে, পোস্টারগুলো লাগানো থাকে, তাহলে ভালো লাগে না। আশা করি এই ব্যাপারে পৌরসভা এবং সংশ্লিষ্ট প্রার্থী যারা যারা এই পোস্টারগুলো লাগিয়েছিল তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। কি দেখছেন বেশিরভাগ শহরে কি দেখা যাচ্ছে এখনো হোল্ডিং পোস্টার? এখন অনেক জায়গায় পোস্টার লাগানো আছে, দেখছি ছিঁড়ে অর্ধেক ছিঁড়ে পড়ে আছে, যেগুলো দেখতেও ভালো লাগে না দেওয়ালে। তারপরে প্রার্থীর একটা সিম্বল যেগুলো ড্রেনে পড়ে আছে, দেয়াল লিখনগুলো আছে অনেকের বাড়ির দেওয়াল, কোনো অফিসের দেওয়াল, এগুলো লেখা আছে, সেগুলো মুছে দিলে ভালো হয়। আপনার নাম? আমার নাম পিনাককান্তি নাগ। দিলীপ কুমার বর্মা বলেন, নির্বাচন শেষ হয়ে গেছে, সুতরাং আমরা যে দেয়ালগুলো ব্যবহার করেছি সেই দেয়ালগুলো বিভিন্ন আমাদের নামগুলো লেখা রয়েছে, এগুলো যাতে মুছে দেওয়া যায়, কারণ এটা থাকা উচিত নয়, সেগুলো আমরা আজকে থেকে আমি আমার ওয়ার্ডটাতে আমি মুছে দেওয়ার ব্যবস্থা করছি। আশা করি আজকে লোক লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফ্ল্যাগ ফেস্টুন সবই কাজ শুরু করে দিয়েছে, আজকের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। অন্যান্য কিছু ওয়ার্ডেও তো দেখা যাচ্ছে এখন না, সেটা যাদের ওয়ার্ড আছে নিশ্চয়ই যারা সচেতন যারা দাঁড়িয়েছেন তারা নিশ্চয়ই করবেন, এবং অনেক জায়গা তো খুলেও দিয়েছেন অনেকে, এটাও আমি দেখেছি। কেমন লাগছে জিতে আপনি এখন থাকা, মানুষের পাশে থাকা, একটা অন্য জীবন আর কি। এতদিন বিভিন্নভাবে কাজ করেছি, এবার আরও একদম একটা প্ল্যাটফর্ম পেয়েছি। মমতা ব্যানার্জি যে একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, সেই প্ল্যাটফর্ম থেকে যদি আমি লোকের ভালো কাজ করতে পারি, সেটাই আমার স্যাটিসফ্যাকশন হবে, এবং সবসময় মানুষের পাশে থাকবো, এটাই আমার দৃঢ় অঙ্গীকার। আপনার নাম? কংগ্রেস প্রার্থী শুভ্রা দেব বলেন, কংগ্রেস থেকে কি উদ্যোগ নিলেন? এখন মানে 2 নম্বর ওয়ার্ডে সকলে তো আশীর্বাদ আর ভালোবাসা দিয়ে জয়ী করেছে। এখন যা যা আছে আর কি, যেসব সমস্যাগুলো আছে আমি সর্বদলীয় ওয়ার্ড কমিটি তো গঠন করবো, সেটা আগে থেকেই বলছি। আর আমাদের তো আগেরই একটা স্লোগান ছিল যে দল যার যার উন্নয়ন সবার, সেই হিসেবে ওয়ার্ড কমিটিকে আমি সমস্ত কিছু বলবো, আগে করে নিই প্রসেস। আজকে কি করছেন এখন? আমি এই যে ওয়ার্ডে যে এই সমস্ত ফ্ল্যাগগুলো লাগানো ছিল আর কি, তো আমাদের ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো খুলে দেওয়া হয়েছে, তো এবং কিছু কিছু ছিল সেগুলো খোলা হচ্ছে আর কি, যে যাতে নাকি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে। অন্যান্য রাজনৈতিক দলের কাছে কি বার্তা থাকবে? তারা আরও রাজনৈতিক দল এখনো আছে শহরে, অনেক
যথেষ্ট হ্যাঁ, সবার কাছে আমার একটাই অনুরোধ যে যেখানে যেখানে যা যা তাদের মানে দলীয় সমস্ত ফ্ল্যাগ লাগানো হচ্ছে তারা সব খুলে ফেলুক, পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখুক এবং দেয়ালে দেয়ালে যারা লিখেছে আর কি, ধরুন সবাইকেই বলবো যে সেই দেয়ালগুলো মুছে দেওয়া হোক। আর আমার ওয়ার্ডে যারা লিখেছে তাদের কাছে আমার অনুরোধ যে তারা যদি মুছে দেয় তো ভালো, আর যদি না হয় তারা হয়তো সম্ভব হচ্ছে না, তাহলে আমাদেরকে বলে আমরা অবশ্যই সেটা মুছে দেবো আর কি। আপনার নাম আর পরিচয়? শুভ্রা দে, 2 নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেস পার্টি। যুদ্ধকালীন পরিস্থিতির মাঝে ইউক্রেন থেকে বাড়িতে ফিরল আলিপুরদুয়ার জংশনের লেলিন কলোনির একটি ছেলে। নাম গৌরব, তার বাবা রেলের উচ্চপদস্থ কর্মচারী। সে 2020 সালে ডাক্তারি পড়তে যায় ইউক্রেনে। এরপর গতকাল রাতে বাড়িতে আসার পর তার সাথে দেখা করতে আসেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। ছেলে ঘরে ফেরার খুশিতে তার বাবা মা খুশি। এর জন্য গৌরবের বাবা প্রদীপ মাঝি ও ভারত পশ্চিমবঙ্গ সরকার এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। গৌরব ইউক্রেনের ট্রানপিল শহরে ছিল। সেখানে সে প্রাণ বাঁচাতে বাংকারে লুকিয়েছিল। তারপর গৌরব ও তার সঙ্গী সাথীদের ওখান থেকে রোমানিয়া দেশে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের দেশে পাঠানোর ব্যবস্থাও করা হয়। সে জানায়, छुट्टियां चल रही थी हमारी विंटर वैकेशन की, तो हम क्लासेस तो थी नहीं हमारी, तो हमें पता चला था कि रशिया इन्वेड करने वाला है। तो हम सोचे थे कि ठीक है, पर ऐसा कुछ होगा नहीं, क्योंकि यहाँ की गवर्नमेंट भी बोल रही थी कि ऐसा कुछ होगा नहीं। अब हमारी एम्बेसी से भी हमारी मेल में बात होती थी, तो उन्होंने भी कहा था कि ऐसा कोई सिचुएशन होगा तो हम टैकल कर लेंगे, अभी फ़िलहाल सब सही है, ऐसा कोई सिचुएशन नहीं है। तो हम सब नॉर्मल थे। पर अचानक से सर क्या हुआ कि इन द मंथ ऑफ फेब में हमारी क्लासेस शुरू होने वाली थी 21 फेब से। तो हम उस दिन क्लास गए, तो उस दिन हमारे ग्रुप मेट्स और बाकी बच्चे नहीं आए, तो हम कुछ 4-5 लोग ही क्लास गए थे। ऐसे ग्रुप होती है वहाँ पे 12-12 बच्चों की, तो आउट ऑफ 12 स्टूडेंट्स वी वर ओनली 5। तो हमने देखा बाकी बच्चे टिकट्स कर लिए थे, वो घर जा रहे थे। तो फिर मैं भी उस दिन आया था रात को, मम्मी को मैंने फ़ोन किया, तो यहाँ पे 3 बज रहा था रात को। मम्मी को मैंने बोला मम्मी मेरी भी टिकट कर दो, तो मम्मी ने मेरी फ्लाई दुबई की टिकट कर दी है। वो अभी भी टिकट पड़ा हुआ है मेरे पास, तो अभी तक कैंसिल हुआ नहीं वो ये राम ठाकुर वो टिकट हमारी पड़ी रही फ्लाई दुबई की। तो हमारी टिकट थी 13 मार्च अभी। तो मम्मी ने बोला था कि जब सब बच्चे आ रहे हैं तो तुम भी आ जाओ। मैं कहा ठीक है मम्मी मैं आ जाऊँगा। पर हमारी यूनिवर्सिटी में बोला गया था कि हमारी यूक्रेन में ऐसा होता है ना कि आपको 100% अटेंडेंस चाहिए होता है। आप वहाँ एक दिन भी छुट्टी नहीं ले सकते। इवन इफ़ यू हैव सम मेडिकल इश्यूज, आप छुट्टी लो, आपको फिर उसका रिवर्क करना पड़ता है उस दिन एब्सेंट का। तो उस दिन का आपको वापस से क्लास करना पड़ता है फ्रॉम उसी शेड्यूल में, फ्रॉम मंडे टू फ्राइडे। आपको किसी टाइम पे भी टीचर कॉल करेंगे, ऑनलाइन ले लेते क्योंकि भाई कोविड का पीरियड था, तो रिवर्क ऑनलाइन हो जाती है शाम के 5 बजे के बाद। तो हम वैसे ही सिचुएशन में थे, तो हमने कहा, मम्मी ने कहा कि ठीक है रिवर्क कर लेना, पर रिवर्क आपको पेमेंट करके करना पड़ता है। एक दिन का 3000 लगता है इंडियन करेंसी में। तो मैंने कहा ठीक है मैं रिवर्क कर लूँगा, मैं मम्मी आ जाता हूँ घर। तो हमने 22nd को हमने डिस्कशन कर 22nd को हमने टिकट्स वगैरह किया था। तो स्टार्ट कोई नहीं 22nd और 23rd को अचानक से रात को सायरन बजता है टर्नोपिल में। और इससे पहले मेरी दोस्त का 23rd को फ्लाइट था, मेरी ग्रुपमेट का, तो वो कीव में बेचारी अटकी हुई थी। वो जैसे ही 4 बजे कीव पहुंची, उसकी 8 बजे की फ़्लाइट थी, तभी वहाँ पे बमबार्डिंग शुरू हो गया। तो उस टाइम उसे एयरपोर्ट से निकाल दिया, तो वो सब भागे वहाँ से, पर उनको जगह नहीं मिला कहीं रहने का, वो सब रास्ते में थे। तो फिर मैंने क्या किया, तो मैंने मम्मी को बताया, ये सब न्यूज़ में भी आ गया था। तो तब हमारी उस टाइम पे भी ऑनलाइन क्लासेस चली, तो हमने ऑनलाइन क्लास किया। करने के बाद फिर हमने बोला कि हमें भी घर जाना है। तो उस टाइम पे हमें मेल आया था एम्बेसी से कि सिचुएशन अंडर कंट्रोल है, आप लोग जो जगह है वहीं रहो, कोई बाहर मत निकलो। तो फिर हम वहीं पे थे सर। तो एक दिन हम वहीं पे रहे 24th को। 24 का मेरा घर आ गया, मुझे बहुत खुशी है। और मैं भारत सरकार, वेस्ट बंगाल सरकार और अलीपुर प्रशासन का आभारी हूँ। और हमारी एडीएम सर ने यहाँ से जब मेरे बच्चे का खबर आया कि बागडोगरा आ गए हैं, तो एडीएम सर खुद अपनी गाड़ी मेरे रेलवे क्वार्टर में भेजे, और मेरी वाइफ और मेरे बच्चे गए, उनको रिसीव करके अभी लाए हैं जस्ट, और अभी घर पहुँचे हैं। तो मुझे बहुत खुशी है कि बच्चा मेरा घर आ गया, और मैं सबका बहुत बहुत आभारी हूँ। साथ ही साथ मैं रेलवे में चीफ ऑफिस सुपरिटेंडेंट के पद पर डीआरएम ऑफिस में कार्यरत हूँ। मैं ईश्वर से प्रार्थना करता हूँ कि और मेरे जो बच्चे सब वहाँ फंसे हुए हैं वो भी खुद अच्छी ढंग से आ जाए, तो इसके लिए बहुत ही खुशी की बात होगी। साथ ही साथ हमारे रेलवे के जितने भी मेरे सहकर्मी हैं, सबका दुआ, ईश्वर का दुआ मुझे काम आया, और आज मेरा बच्चा
मेरे घर में अभी जस्ट पहुंचा है। इसके लिए हम सबका धन्यवाद ज्ञापन करते हैं। आपके बेटा वहाँ पर था तो उस वक्त आपका माने मानसिक स्थिति कैसा था? जब मेरा बेटा वहाँ था, जब मैं देखता था वहाँ फायरिंग वगैरह हो रहा है, ये हो रहा है, तो मैं बेटा को बताता था कि बेटा बंकर में रहो, ये रहो, बाहर मत निकलो। लेकिन इन्होंने और ईश्वर ने इसे बुद्धि दिया, ये लोग सब दोस्त लोग मिलके इन्होंने एक डिसीजन लिया कि यहाँ रहना सेफ नहीं है, और उस स्थिति में ये लोग बॉर्डर की तरफ भागे और इन्होंने 800 किलोमीटर का ये सफ़र बस के द्वारा तय किया और रोमानिया बॉर्डर पर आए। रोमानिया बॉर्डर पर भी काफ़ी स्थिति ख़राब थी, हम लोग रात भर सोते नहीं थे। वहाँ कुछ का जो स्थिति देखते थे कि बच्चे लोग जो है ना 2-3 हज़ार बच्चे रोमानिया बॉर्डर पर खड़े हैं और वहाँ पर एंट्री नहीं ले रहा है, तो हम लोग को बहुत रोना आता था कि किसी तरह मेरे बच्चे सेफ रहे। तो ईश्वर का सिर्फ नाम लेते थे। और उसके बाद जब रोमानिया बॉर्डर में ये एंट्री हो गए, तो बाद में जब एयरपोर्ट में आ गए, हालांकि एयरपोर्ट में इन लोग को कुछ दिन वहाँ वेट करना पड़ा क्योंकि बहुत सारे बच्चे थे, सबका टर्न बाई टर्न भारत सरकार ये कर रही थी और सब बच्चे समान होते हैं। तो इसलिए मैं बोला कि बेटा तुम एयरपोर्ट में ही वेट करो, क्योंकि एयरपोर्ट की भी स्थिति काफ़ी अच्छी नहीं थी, बहुत बच्चे आ गए थे। तो बाद में भारत सरकार ने जैसा जैसा टर्न आया, क्योंकि एक ही बार सभी बच्चे को लाना मुश्किल था, तो इनका भी टर्न आया। तो आज दिल्ली पहुँचे। दिल्ली के बाद में मुझे वेस्ट बंगाल सरकार का इतना अच्छा लगा कि क्विक उन्होंने बागडोगरा में आज 2 बजे दिन में फ़्लाइट थी, तो उसके बाद में उन्होंने तुरंत फ़्लाइट कर दिया, 4 बजे बागडोगरा आ गए। उसके बाद एडीएम सर ने खुद अपनी गाड़ी मेरे घर पर भेजे और स्टाफ को भेजे। उसके बाद मेरे बच्चे को জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষীদের সমিতি কার্যালয়ে 2 সদস্যের এক প্রতিনিধি দল ক্ষুদ্র চা চাষী এবং ক্ষুদ্র চা বাগানের শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুমোদন এবং টিবোর্ড পরিচালিত প্রকল্পগুলির কাজ খতিয়ে দেখতে আসেন। এর মধ্যে আইএসএসআর এর প্রতিনিধি দলের সদস্য অমিতাভ পান্ডে বলেন, ক্ষুদ্র চা চাষীদের এবং ক্ষুদ্র চা বাগানের শ্রমিকদের জন্য শিক্ষা, স্বাস্থ্য সহ বোর্ড পরিচালিত বিভিন্ন প্রকল্পের কাজগুলো তারা খতিয়ে দেখবেন। অন্যদিকে ক্ষুদ্র চা চাষী সমিতির চেয়ারম্যান বিজয় গোপাল চক্রবর্তী বলেন, টিবোর্ডের পক্ষ থেকে ক্ষুদ্র চা বাগানের শ্রমিকদের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং উত্তরবঙ্গের 8টি জেলায় ক্ষুদ্র চা বাগানের শ্রমিকদের চিকিৎসার জন্য একটি ইএসআই হাসপাতাল তৈরির প্রকল্প নেওয়া হয়েছে। বাকি প্রকল্পগুলির কাজকর্ম খতিয়ে দেখবেন তারা জানান 70 কোটি টাকা ডেডিকেটেড ফর দ্য স্মল টি গ্রোয়ার্স বেনিফিট, স্মল টি গ্রোয়ার্সদের জন্যই করা হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে টি বোর্ডের জন্ম হওয়ার পর থেকে মানে উৎপত্তি ফ্রম দ্য ইনসেপশন অফ টি বোর্ড, প্রথমে এই বড় বাগানের জন্য কোনো স্কিম নেই। সুতরাং টোটাল যে স্কিমটা ডেডিকেটেড করাই হচ্ছে ক্ষুদ্র চা চাষীদের জন্য। এবং উত্তরবঙ্গের আজকে চাষীদের কথা আমি বলছি না, আমি বলছি যে চা বাগানে যে গত বছর কেন্দ্রীয় বাজেটে হচ্ছে আমাদের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 1000 কোটি টাকা লেবার ওয়েলফেয়ার স্কিমের একটা প্যাকেজ ঘোষণা করেছে। তাতে বলা হচ্ছে প্রতি বছর 200 কোটি টাকা করে খরচা করা হবে। তাতে পশ্চিমবঙ্গ একটা ভাগ পাবে, আসাম ভাগ পাবে। সেখানে ক্ষুদ্র চা চাষীদের শ্রমিকদেরও ইনক্লুড করা হয়েছে। আমাদের জলপাইগুড়ি মাননীয় জেলা সমাহর্তা ম্যাডাম উনি মিটিং ডেকেছিলেন। সেখানে আমরা স্পেসিফিক এরিয়া জুড়ে আমরা অলরেডি ওনাকে আমরা একটা দিয়েছি, মানে একটা রোড ম্যাপ বানিয়ে দিয়েছি। ওটা উনি পাঠিয়েছেন। আশা করছি যে শুধু বড় বাগান না, বড় বাগানের পাশাপাশি প্রায় 60-70 হাজার যে ক্ষুদ্র চা বাগানের শ্রমিক আছে তারাও কিন্তু বেনিফিটেড হবে এই স্কিমে। না, যেমন আমরা বলেছি কমিউনিটি হেলথ সেন্টার করার জন্য। তারপর আমরা বলেছি যেটা আজকে মানে আমাদের সবচেয়ে বেশি হচ্ছে নারী শ্রমিক, কিন্তু সেখানে তারা কিন্তু স্যানিটারি যে হাইজিনটা একদম মেনটেন করে না এবং তার জন্য বিভিন্ন রকম কিন্তু ক্ষতি হয় শরীরের এবং তার ফলে কাজ করতে পারে না। আমরা বারবার করে বলেছি যে এই স্যানিটারি ন্যাপকিন বিনা পয়সা সাপ্লাই দেওয়া, সচেতন করা। তারপরে হচ্ছে আরও বলেছি যে ওই ল্যাবরেটরি মানে প্যাথোলজিক্যাল কিছু জিনিস যাতে ওগুলো ভ্রাম্যমান হয়। মানে কী হয় কি, এরা যদি বাগান থেকে যায় একদিন কাজের জন্য তাহলে কাজটা তাদের কিন্তু ওরা হাজিরা টাজিরা পায় না। সেক্ষেত্রে যদি একদম রিচ আউট মডেল করা যায় সেগুলোর ব্যাপারেও আমরা বলেছি। শুধু তাই না, আমরা একটা বড় প্রস্তাব দিয়েছি যে উত্তরবঙ্গে একটা ইএসআই হসপিটাল এই টাকাতে করা যায় কিনা, চাষ মানে শুধু চা বাগান রিলেটেড শ্রমিকদের জন্য। তো এইগুলো এখন তো সমস্ত অনুমোদনে কেন্দ্রে যাবে। আশা করছি যে লেবার ওয়েলফেয়ার স্কিমটা যত তাড়াতাড়ি লঞ্চ করবে তত মানে শ্রমিকদের জন্য ভালো, সবার জন্যই ভালো ইন্ডাস্ট্রি। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন এসকে লাইভ বাংলা।
सोचा था उत्तर बंगाल और सिक्किम का एक टेलीविजन चैनल हो। हर्ष होता है आज उत्तर बंगाल के पहाड़, दार्जिलिंग जिला या कालिम्पोंग या फिर हो सिक्किम, हर जगह हर ग्राउंड चैनल हैथवे, सीसीएन या एनएक्सटी डिजिटल हर सेटअप बॉक्स पर अपना 24 घंटा चैनल चल रहा है। मूल मंत्र बढ़ाने का व्यापार, पहाड़ के कस्टमर से प्यार। इस्लामपुर से लेके जलपाईगुड़ी साथ ही सिलीगुड़ी में भी हैथवे और सिटी केबल में 24 घंटा चैनल, फेसबुक और यूट्यूब में भी है। जब एसके लाइव का हो साथ तो चिंता की क्या बात। एडवर्टाइज योर प्रोडक्ट्स एंड सर्विसेज विद एसके लाइव।